ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, হাই আমি শ্রী। আমি মোস্টলি আর্ট আর কলকাতা নিয়ে ভিডিও বানাই। তো স্বাধীনতা দিবসের দিন বাড়িতে বসে শান্তিতে এই ভিডিওটা বানাচ্ছি। তো 100 বছর আগে হয়তো এই শখ পূরণ করাগুলো একটা স্বপ্নের মতো ছিল। তো তাই আমি সেই সব স্বাধীনতা সংগ্রামী যারা নিজেদের প্রাণ দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে তাদেরকে মন থেকে শ্রদ্ধা জানাই। তো আজকের ভিডিওটা সেই স্বাধীনতা বর্ষা এই দুই মিলিয়েই। তো সেই জন্য তোমাদের সাথে আমি আজকে দুটো আর্ট বুক আর দুটো বইয়ের কিছু জিনিস শেয়ার করতে চাই। তো ভিডিওটা দেখতে থাকো। বৃষ্টি বললেই তোমাদের প্রথমে কোনটা মনে হয়? যে বৃষ্টিতে ভিজবো, গরম খিচুড়ি, গল্পের বই, নাকি কাদা প্যাচ প্যাচে, জল জমা, জ্যাম? আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি দুটোই বলবো। কারণ কখনো যখন আমাকে বেরোতে হচ্ছে বাড়ি থেকে তখন আমার বৃষ্টি একদম পছন্দ নয়, ভিজে যাচ্ছি, জ্যামে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু বাড়িতে থাকলে আবার আমার বৃষ্টি খুব পছন্দের। আমি মাঝে মাঝেই ছাদে ভিজতে চলে যাই। তো গল্পের বই নিয়ে বসে পড়লাম। তো এরকমই বর্ষার দিনে অনেক পুরনো কথা মনে পড়ে। তো সেই আর্ট বুক ঘাঁটতে ঘাঁটতে এই আর্ট বুকের কিছু পেজ লাস্ট ইয়ার থেকে মনে হলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ওগুলোই আজকে শেয়ার করব। তো এখানে এরকমই একটা দিন বাড়িতে আছি, আগের বছরের কথা। এটা হচ্ছে জুনে 2025-এ। তো বাড়ির জানলা থেকে দেখছে যে এরকম একটা স্কুটি ভিজছে বৃষ্টিতে। তো ওখানেই জলের এই ফোঁটা ফোঁটা পড়ছে। তো এই সামনের বাড়িটা, তো ওই একটা ভিউ এখানে এঁকে রেখেছি। ছোটোবেলায় যেমন হঠাৎ করে বর্ষার দিনের ছুটি, রেনি ডে খুব ভালো লাগতো, তো সেই নিয়ে একটু লিখেছি। দেন এটা হচ্ছে যেদিন আমাকে অফিসে যেতে হচ্ছে, তো পুরো জল জমে রয়েছে, সেখানেই আমি এই চুটিটা পরে যাচ্ছি, সেটা অলমোস্ট ছিঁড়ে যাবে এরকম অবস্থা। তো সেটাই লিখেছি। জলের মধ্যে দিয়ে যেতে একদমই ভাল লাগে না, তখন কাদা প্যাচ প্যাচে, তখন মনে হয় বাড়িতে থাকাই ভালো। তো বাট তখন অফিস যেতে হতো, তো সেইটা। এটা হচ্ছে বৃষ্টি এলেই মা বলবে যে আসার আগেই যে আকাশটা কালো করে এসছে, জামা কাপড়গুলো তুলে আন। তো সেরকমই জামা কাপড় একদিন তুলতে এসে এই ছবিটা তুলেছিলাম, তো সেটাই এখানে লিখেছি। দেন এটা হচ্ছে, আমি তো প্রচণ্ড অগোছালো, ঘরে এরকম শুয়ে আছি। বোধহয় সেদিনকে আমার একটু শরীর টরীর খারাপ হয়েছিল, অফিস যাইনি, ওয়ার্ক ফ্রম হোম করছিলাম। তো বাড়ির সামনে এই যে সোফাতে ভর্তি জিনিসপত্র থাকে আমার। সবসময় মা বলতে থাকে গোছা, বলে বলে তো বোধহয় টায়ার্ড হয়ে যায়। আমি মানে হ্যাঁ গোছাবো করে করে আমার সেই গোছানোই হয় না। সেটা ওই মেসটা নিয়েই একটা ওটারই ছবি এখানে রেখেছি। দেন জুতোটা ছিঁড়ে গেছিলো বলে আমি আগের বছর এই জুতোটা পরে আমাকে এখন প্রায়ই দেখো ভিডিওতে। তো এই জুতোটা তখন কিনেছিলাম, আর একটা জুতোর ট্রায়াল দিয়েছিলাম, তো ওটারই একটা ছবি। যেটা হচ্ছে আগের অফিসের একটা ছবি। তো ওখানে একটা আমাদের বড় গ্রুপ ছিল, তো সবাই মিলে একসাথে এই কফি ব্রেকে বসে আড্ডা মারতাম। তো আমি কফি খেতাম না, কিন্তু ওরা খেত, তো আমি গিয়ে বসতাম। তো নিজের জীবনের সুখ দুঃখ সব আমরা গল্প করতাম তখন। তো এই জিনিসটা আমি এখন খুব মিস করি, কারণ এখন সবারই আলাদা আলাদা অফিস হয়ে গেছে। তো এই একসাথে বসে আড্ডা, সেটা আর এখন পসিবল হয় না। তো ওটারই একটা ছবি এঁকে রেখেছি। দেন আমরা ভাবি যে ছোটোবেলাতে যে বন্ধুগুলো হয় সেগুলোই বোধহয় থাকে, বড় হয়ে আর ভালো বন্ধু হয় না। বাট আমি এরকম খুব লাকি যে আমি এরকম খুব ভালো বন্ধু কিছু পেয়েছি। তো এই কস্তুরীর কথা তো মানে কি বলবো, ওকে তো আমি নিজেও বলতে থাকি সবসময় যে ও না থাকলে আমি কী করতাম আমি জানি না। তো ওর একটা ছবি এঁকে রেখেছি। তো আগে আমরা যেমন একসাথে অফিসে ছিলাম, তো আমরা এরকম ফটোশ্যুট করতাম গিয়ে, তো সেরকমই একটা ছবি। এটা হচ্ছে তনুশ্রী। তনুশ্রী আমার অ্যাকচুয়ালি আমার কলেজে পড়তো এমটেকে, কিন্তু তখন আমি ওকে চিনতাম না। পরে অফিসে একসাথেই ভালো বন্ধু হয়েছে। তো একটু পরে ও আসবে, ওর সাথে অবশ্যই একটু গল্প করবো, রক পেন্টিং করবো, এরকম ইচ্ছে আছে। তো আমার অফিসের পাশে বসতো, তো ওর ছবি এঁকে রেখেছি। এটা হচ্ছে মাধুরী, ওর সাথেও অনেকটা ভালো সময় কাটিয়েছি। ওর ফ্ল্যাটে ডেকেছিল, আমরা সবাই মিলে খুব মজা করেছি। ওর জন্মদিনে রাত্রিরে পার্টি করতে গেছি। তো সেটি ওরই একটা ফেয়ারওয়েলের ছবি এঁকে রেখেছি। দেন এটা হচ্ছে আগের অফিসের 25th অ্যানিভার্সারি ছিল, তো সেটারই একটা সেলিব্রেশনের জন্য আমি অফিস যাচ্ছি। তো অফিসের শাটলে যেতে যেতে পাশের লোকটা এরকম খবরের কাগজ পড়ছিল, যেটা জেনারেলি দেখি না, কারণ সবাই আমরা অনেকটা রাস্তা বলে ঘুমিয়ে ঘুমিয়েই যেতাম। তো সেটা একটা ছবি এঁকে রেখেছি। দেন ওখানে আমাদের এই 25th সেলিব্রেশনের জন্য একটা কুলফি দিয়েছিল সবাইকে, আমি তো খাই না, জাস্ট ছবিটা এঁকে রেখেছি। আর যেতে যেতে এই যে বিশ্ব বাংলার যে এটা ছিল রেস্টুরেন্টটা যেটা আছে, সেখানে একটা কাপল দাঁড়িয়ে এরকম ছবি তুলছিল, তো ওইটাই এখানে এঁকেছি। অ্যান্ড এটা আমার আগেকার প্রতিটা থার্সডের গল্প ছিল। সিডার ইস্যু আসতো, তো আমরা প্রচুর উনো, চেস, অনেক রকম খেলা যা হোক সব খেলতাম। এখন দুজনদেরই বড় হয়ে গেছে, অনেক পরীক্ষা, প্রায়ই আসা হয় না। বাট থার্সডেটা আমার ওদের জন্য রাখা থাকতাম, তো সবসময় থার্সডেটা ওয়ার্ক ফ্রম হোম করবোই। আমার সবাইকে বলা ছিল, বন্ধু, অফিসে সিনিয়র সবাইকে, যে ওই দিনটা আমি অফিস আসি না। তো ওরা এলে ভালো ভালো কিছু খাবার দাবারও খাওয়া হতো। তো সেইগুলোরই একটা ছবি। তো এরকমই কাটতো 1 বছর আগে। এখন অনেকটা সব কিছুই চেঞ্জ হয়ে গেছে।
তো সেইগুলোই মেমোরিজ হিসেবে ধরে রেখেছি। রবীন্দ্রনাথের নৌকাডুবি উপন্যাসটা পড়ছিলাম, ওখানে উনি বর্ষা নিয়ে খুব সুন্দর একটা জিনিস লিখেছেন, তো মনে হলো ওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো উনি লিখছেন, বর্ষাকাল ঘনাইয়া আসিল। বর্ষা ঋতুটা মোটের উপরে শহুরে মনুষ্য সমাজের পক্ষে তেমন সুখকর নহে। ওটা আরণ্য প্রকৃতিরই বিশেষ উপযোগী। শহরের বাড়িগুলা তাহার রুদ্ধ বাতায়ন ও ছাদ লইয়া, পথিক তাহার ছাতা লইয়া, ট্রামগাড়ি তাহার পর্দা লইয়া বর্ষাকে কেবল নিষেধ করিবার চেষ্টায় ক্লেদাক্ত পঙ্কিল হইয়া উঠিতেছে। নদী, পর্বত, অরণ্য, প্রান্তর বর্ষাকে সাদর কলরবে বন্ধু বলিয়া আহ্বান করে। সেইখানেই বর্ষার যথার্থ সমারোহ। সেখানে শ্রাবণে দুলোক ভুলোকের আনন্দ সম্মিলনের মাঝখানে কোনো বিরোধ নাই। সত্যি তো, বৃষ্টির তো পড়ারই কথা, মানে ওটাই তো তার নেচার। তো কিন্তু আমরা বৃষ্টি দেখলেই যেন আগে জানলা বন্ধ করছি, ছাতা বার করছি, বৃষ্টিকে যেন যতটা দূরে রাখা যায়। অথচ জঙ্গল বলো, খোলা জায়গা, পর্বত, এরা হচ্ছে যেন বৃষ্টিকে মানে মন থেকে আপন করে নিচ্ছে। তো ওটাই একটা অদ্ভুত চিন্তা মনে হলো। তোমাদের যেমন আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমি এই সিটি অফ জয় বইটা পড়ছিলাম, তো ওটাই আমি পড়া শেষ করেছি। তো খুবই ভালো বই, তো সেই নিয়ে আমি কিছু তোমাদের সাথে বলবো। আর এই আর্ট বুকটাও আগের দিন কিনেছিলাম, তো ওটাতেও আঁকা শুরু করেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই যেটা কলকাতা, এটা তো পুরো দেখতেই পাচ্ছ, দুর্গা ঠাকুর আঁকা আছে। তো প্রথমেই আমার মনে হলো কী দিয়ে শুরু করা যায়। তো আমরা বাঙালিরা যেটা সবার আগে ভাবি যে দুর্গাপূজার আর কদিন বাকি, তো সেইটাই ভাবছিলাম। তো ওই জন্য একটা দুর্গা ঠাকুরের ছবি এঁকে রেখেছি। এটা হচ্ছে কুমোরটুলিতে একবার গেছিলাম, তো ওখানে এই মানে তখন পুজোর সময়ই গেছিলাম, তো এই ঠাকুরটা বোধহয় বিক্রি হয়নি, তো ওটাই ওই প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, তো সেইটা এখানে এঁকেছি। আর দেন পিপল অফ কলকাতা কিছু এঁকেছি, তো সেগুলো এই বইটা থেকে ইন্সপায়ার্ড হয়েই বলতে পারো। তো এই গল্পেরই একটা প্রধান চরিত্র হাসারি পাল, যাকে গ্রাম থেকে কলকাতায় চলে আসতে সে বাধ্য হয়েছিল, তো কাজের জন্য সে হাত টানা যে রিক্সা হয় সেইটা চালাচ্ছিল। তো এরকম বহু লোককে আমরা আশেপাশে দেখি যে হাত টানা রিক্সা চালাচ্ছে। নর্থ কলকাতার দিকে যেটা বেশি চোখে পড়ে, এখনও রয়েছে, তাদেরকে হিউম্যান হর্সেস বলে এখানে লিখেছে। তো সেই সব লোকদেরকে আমরা দেখে ভাবি বোধহয় যে কি কষ্ট করছে, এখনও টানছে, আমাদের খারাপ লাগে বলে আমরা উঠি না। তারপর আবার মনে হলো যে না উঠলে তো ওটাই ওদের রোজগার, তো সেটা ওদের কমে যাবে, ওদের তো ওটাই একমাত্র সম্বল। তো এখানে আমি ওরকমই একজন রিক্সাওয়ালার ছবি, এটাকে আমি বোধহয় কলেজ স্ট্রিটের ওখানে দেখেছিলাম ওনাকে, তো সেইটাই আমি এখানে এঁকে রেখেছি। দেন কিছু বাচ্চাদের ছবি এঁকেছি, দেখতে পাচ্ছ। তো এই বাচ্চাগুলোর একটা ইন্টারেস্টিং গল্প তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই বইতে এইটা নিয়ে একটা ভালো লেখা আছে, সেটাও তোমাদেরকে পড়ে শোনাই। তো এখানে লিখছে দ্য কম্পাউন্ড। গল্পটাতে অ্যাকচুয়ালি আছে হচ্ছে একটা আনন্দনগর বলে একটা বস্তি, সেই আনন্দনগরটাকেই যদি লিটারাল কনভার্সন করা হয় সিটি অফ জয় হয়, তো সেখান থেকেই বইয়ের নাম সিটি অফ জয়। তো ওখানে লিখছেন, দ্য কম্পাউন্ড ওয়াজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্য চিলড্রেন্স ডোমেন, marvelous children of the city of joy. Kowalski would say, little innocent beings nourished on poverty, from whom the life force never ceased to burst forth. Their freedom from care, their zest for life, their magical smiles and dark faces set off by luminous gazes colored the entire world in which they lived with beauty. If the adults here managed to retain some spark of hope, was it not because of them? Because of their dazzling freshness, because of the earnestness of their games? Without them, the slums would have been nothing but prisons. It was they who managed to turn these places of distress into places of joy. তো এইরকম বাচ্চাদেরকে মানে আমি সেদিনকে কলেজ স্ট্রিটে যখন গেছিলাম, তো দেখেছো কলেজ স্কোয়ারের ওখানে ওই সুইমিং কম্পিটিশন হচ্ছে, তো আমি দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে হেঁটে যাচ্ছি, তো হঠাৎ করে যেন কিছু একটা মনে হলো হোঁচট খেলাম। তো সেটা ঘুরে দেখতে দেখতে দেখলাম একটা এইটুকুনি পুচকে, মানে লাইন অফ সাইটেও আসেনি, এরকম করে চলে গেছে, আর তার পায়ে আমি ভুল করে মারিয়ে ফেলেছি না দেখতে পেয়ে। তো তাকে যেন বলতে যাব, সে মানে 1 সেকেন্ডের জন্য ওয়েট করেনি, সে দৌড়ে চলে গেছে তার আরও 2টো বন্ধুর সাথে খেলতে, তারা খেলাতেই ব্যস্ত। মানে এটা যদি অন্য কোনো লোকের সাথে হতো যে আমি তার পা মারিয়ে দিয়েছি ভুল করে, সে আমাকে মনে মনে 2টো কথা তো শোনাতোই, হয়তো ডিরেক্টও বলে দিত। তো এদের কিছু যাই আসেনি, এরা এত কষ্ট রোজ চোখের সামনে দেখে, তো এদের কাছে এটা কিছুই নয়। মানে এরা কি একটা ছোট খেলা নিয়ে 3জন, মানে আমি যখন বেরোচ্ছি তখন দেখছি একটা ডাস্টবিন রাখা, তার পিছনে 3টে ছোটো ছোটো পুচকে ঘুরি ঘুরি,
তো তারা খেলছে। তো আমি ওটাই ভাবলাম যে জীবনটা কতটা সিম্পল এদের কাছে, মানে আমরা ভাবি যে আমরা স্বাধীন নাকি, কত কিছু ভাবি, স্বাধীনতা দিবস এলেই ভাবি যে আমরা কতটা স্বাধীন, আদৌ সত্যিকারের স্বাধীন কিনা। মানে এদের তো কিছুই নেই, এদের ওইটুকুনিতেই মজা, কি একটা পাথর না কি নিয়ে মানে এরা খেলছে, সেটাতেই এদের আনন্দ। তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি উপভোগ করতে পারি তাহলে হয়তো লাইফটা অনেকটা সিম্পল হয়। মানে আমরাই এত কমপ্লেক্স করে দিই জিনিসপত্রকে, অতটা লাইফ হয়তো অতটা কমপ্লেক্স নয় ততটা আমরা ভাবি। তো সেই রকমই জন্যই বাচ্চাগুলোকে এঁকেছি। দেন এটা হচ্ছে জোড়াসাঁকোর ওখানে একটা এরকম বেলুনওয়ালা, এটা তো আমরা হামেশাই দেখি, ছোটোবেলায় অনেক বেলুন কিনতাম একসঙ্গে, বোন বায়না করছিল কিনবে বলে, বাট মানে বোন বলে বেলুন অনেকদিন কেনা হয়নি, বাট সেই বেলুনওয়ালার একটা ছবি এরকম তো হামেশাই দেখা যায়, শুধু কলকাতা নয়, এটা সব জায়গাতেই একই রকম। আমি জাস্ট এই পড়ছিলাম বলে তাই। তো এটা একটা র্যাক পিকার, আমরা যে কুড়ুনি বলি বা যেসব জিনিসপত্র নোংরা থেকে বেছে বেছে নেয়, তো সেরকম একটা গল্প। আমি টালিগঞ্জে একদিন সরোবর লেকে যাবো বলে দাঁড়িয়ে আছি, বাসে উঠবো ওখান থেকে টালিগঞ্জ থেকে। আমার বন্ধু পরে বলছে তুই কার সাথে দাঁড়িয়ে গল্প করছিলি। তো বেসিক্যালি একজন উনি বুঝতে পারছিলেন না উনি হাওড়া যাবেন, তো বাস কোথা থেকে উঠবে আমাকে জিজ্ঞেস করছিলেন যে হাওড়ার বাস কি এখান থেকেই যাবে। আমি বললাম যে হ্যাঁ আপনি এখানেই দাঁড়ান, এখানেই আসবে। তো উনি তারপর নিজে থেকেই নিজের গল্প বলছিলেন যে অ্যাকচুয়ালি অনেক ছোটোবেলায় বাবা এদিকে একবার নিয়ে এসেছিলো কোলে করে, তখন আমি খুব ছোট, তারপর থেকে আর এদিকটা আসা হয়নি। তো আমি ওটাই ভাবলাম যে হয়তো আমি একা থাকি, লোকজন আমাকে এরকম এসে নিজেদের গল্প বলে, হয়তো আমি বন্ধুদের সাথে থাকলে ব্যস্ত থাকি, অন্য দিকে অত খেয়াল করি না, তো একা থাকলে এইসব জিনিসগুলো চোখে পড়ে বা এই গল্পগুলো নতুন জানতে পারি, আমার তো খুব ভালো লাগে। তো সেটাই একটা ওরকম মহিলাকে এঁকে রেখেছি। দেন একবার একটা ঘাটে গেছিলাম, তো সেখানে বসে আছি, তো এটা তো সব ঘাটেই খুব কমন সিন যে ওই বাচ্চারা ঝাঁপ দিচ্ছে জলের মধ্যে, তো ওরকমই একটা ফিগার্স আমি একটু আঁকার চেষ্টা করছিলাম বলে সেইটা এঁকে রেখেছি। তো ওদেরই ওটাই আর কি আনন্দ, মানে চাইলেই যখন খুশি জলে একটু ঝাঁপ দিয়ে দিল, মানে আমার হয়তো ভালো লাগে, ইচ্ছে করে, কিন্তু মানে সেই করার সুযোগ নেই। লাস্টে হচ্ছে এটা তো কলকাতার ট্যাক্সি জন্য সব আর্ট বুকেই বোধহয় একবার করে আঁকি। তো এটা আমি শ্যামবাজারের দিকে যাচ্ছিলাম, তো ওখানেরই একটা ভিউ এঁকে রেখেছি এটা। আর এখানে তো সব জায়গায় এরকম লেখা থাকে যেমন, তো ওটা একটা লিখেছি। তো ওখানে ওই ট্যাক্সিওয়ালাদেরও কত গল্প আছে, শোনা হয়নি কখনো ট্যাক্সিওয়ালাদের গল্প, হয়তো কোনোদিন আবার শুনতে পারবো, শুনলে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওর জন্য এইটাই। তোমাদের কেমন লাগলো, বর্ষা তোমাদের কেমন লাগে, বা কলকাতার মানুষজনকে নিয়ে তোমাদের যদি কিছু বলার থাকে, বা কোনো গল্পের বই এগুলো যদি তোমরা পড়ে থাকো, তোমাদের কি মনে হয়েছে সেগুলো পড়ে সব আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি জানতে চাই তোমাদেরও কেমন লাগছে ভিডিওগুলো। তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো, টিল দেন দেখতে থেকো, বাই।